এই প্রজেক্টটা রংপুরে মাহিগঞ্জে, এটা ৭ কাঠা জমির উপরে একটা সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স। এটার মূল ফিচার হচ্ছে এটার ব্রেকআউট স্পেসগুলো। এর যে স্লিপিং স্পেসগুলো আছে এর থেকে এর বাইরের স্পেসগুলো মোর ইম্পর্টেন্ট। ওই জায়গাগুলো মেমোরি তৈরি করতে হেল্প করে। বাড়িটা বাইরে থেকে খুবই বন্দি বন্দি একটা ফিলিং তৈরি করে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকলে এটা আসলে ভিজুয়ালি খুবই খোলামেলা একটা বাড়ির মতো। সো ভিজুয়ালি বাড়িতে অনেক স্পেস আছে যেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গা ভিজুয়ালি কানেক্টেড। আমরা মোর ফোকাস করি স্পেসে থেকে কেমন লাগছে, থাকার এক্সপিরিয়েন্সটা কীরকম হবে, এইগুলো নিয়ে আমরা কাজ করি। এই প্রজেক্টের যে জায়গাগুলো নিয়ে আমরা কাজ করেছি সেটা আসলে না ইন না আউট, ইন বিটুইন একটা স্পেস। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে। নিবেদন করছে স্বজন সিপিভিসি। যে বাড়িটির গল্প আপনারা শুনছিলেন সেটি আসলে বাইরে থেকে দেখতে খানিকটা নিরেট মনে হলেও এর ভেতরের গল্প কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং এর পরতে পরতে নানা ধরনের উপকরণ লুকিয়ে আছে। সেই গল্পই আমরা শুনছি চিন্তা স্থাপত্যের প্রধান স্থপতি মাহমুদুল গনি কনকের কাছ থেকে, এবং কথা বলছি আমরা তার স্টুডিওতে বসেই। ভাইয়া, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমরা আসলে রংপুরের মাহিগঞ্জে নির্মিত যে বাড়িটি আপনার প্রতিষ্ঠান থেকে আপনারা ডিজাইন করেছেন এবং তৈরি করেছেন সে সম্পর্কে জানব। প্রজেক্টের ফাংশনের থেকে আমাদের প্রথমে কাজ করার উদ্দেশ্য ছিল এটার স্টোরি তৈরি করা। কারণ এই প্রজেক্টটা যার জন্য আমরা করছিলাম, উনি বাড়িতে একা থাকেন, ওনার 3 মেয়ে, এর মধ্যে 2 জন হচ্ছে ম্যারিড, তো ওরা বাড়িতে থাকেন না, একজন জার্মান থাকেন। সো ওরা মাঝে মধ্যে আসেন। সো মেয়েদের জন্য আসলে এটা একটা ভ্যাকেশন হাউস, আর প্যারেন্টসদের জন্য এটা একটা থাকার জায়গা। সো ওই 2টা ঘটনাকে আবার কানেক্ট করা। সো আমরা এই প্রজেক্টটা যখন করি তখন আসলে আমরা চিন্তা করছিলাম যে যখন ওরা এই বাড়িটাতে আসবে তখন যেন বিভিন্ন জায়গাতে মেমোরিগুলো তৈরি হয়। সো এই মেমোরিগুলো তৈরি করার জন্য আমরা অনেকগুলো ছোট ছোট স্পেস তৈরি করি আলাদা আলাদা, যেটা আসলে শোয়ার ঘরের বাহিরে অনেক জায়গা, যে জায়গাগুলা ঠিক ইনডোর না আবার ঠিক আউটডোরও না, ইন বিটুইন একটা জায়গা। সো এরকম জায়গা অনেকগুলো তৈরি করার চেষ্টা করি যেন ওই জায়গাগুলোতে মেমোরিগুলো তৈরি হয়। যেহেতু ওরা একটু পর্দা করার ব্যাপারে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে বাড়ির যেন এনাফ প্রাইভেসি থাকে, সো আমরা এটাকে এরকম একটা বাড়ি করতে চেয়েছি যেন বাইরে থেকে ভিতরের খুব একটা কিছু দেখা না যায়, প্রাইভেসিটা এনশিওর হয়, কিন্তু বাড়ির ভিতর থেকে যেন এটা খুবই খোলামেলা ওপেন স্পেস এরকম একটা ইয়ে থাকে। আমি যদি এখানে দেখাই, এইটা হচ্ছে আপনার জাস্ট মেইন ডোর দিয়ে ঢুকার পর আপনি এরকম একটা ভিস্তা পান। সো এটা সোজা চলে গেছে একদম আউটডোরে। তার মানে আপনি মেইন দরজাটা খোলা মাত্র আপনি আসলে একদম পুরা বাড়ি ভেদ করে একদম বাড়ির শেষ সীমানা দেখতে পাচ্ছেন। সো ইটস সো ওপেন, এবং এখানে একটা এরকম সানশেড আছে। সো যখন আপনি এই লিভিং রুম থেকে বেডরুমের দিকে যাচ্ছেন বা এই স্পেস থেকে মোর প্রাইভেট স্পেসের দিকে যাচ্ছেন, তখন আসলে আপনি আরেকটা স্টেজ আপ হচ্ছেন। সো ও এক ধরনের আপনাকে লেয়ার চেঞ্জ করে আরেকটা লেয়ারে যাচ্ছেন, রাইট। এবং ডাইনিং স্পেসের সামনে এরকম আমরা একটা বড় বেঞ্চ এর মতো দিয়েছি যেটা উইন্ডো সিটিং। সো কোর্টিয়ারটাকে এনজয় করা এবং এখানে বসে গল্প করা বা বাচ্চারা এখানে পড়াশোনার কাজেও এটাকে ব্যবহার করতে পারে এরকম। এটা হচ্ছে ওই সানশেডটা যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এক ধরনের গেটওয়ে হিসাবে কাজ করতেছে। আর বাউন্ডারিতে মানে ওয়েস্ট সাইড যেগুলো আছে এই বাউন্ডারিগুলোতে আমরা একটা ব্রিক পেয়েছিলাম, এটা 13 হোল একটা ব্রিক। সো আমরা এই ব্রিকটাকে এমনভাবে ইউজ করেছি যে ও ন্যাচারাল লাইট একটুখানি ফিল্টার করে ভিতরে দিচ্ছে এবং বাতাস আসার ব্যাপারে কোনো বাধা তৈরি করতেছে না। এখন সবাই বাড়ি করলে বাড়িতে গ্রিল দিতে চায়, সিকিউরিটি রিজনে দেয়, কিন্তু গ্রিলটা আবার আমার যে আউটডোরের সাথে যে ভিজুয়াল কানেকশন এইটাতেও একটুখানি হ্যাম্পার করে। সো আমার উদ্দেশ্য ছিল যদি কোনোভাবে আমরা গ্রিলগুলো অমিট করতে পারি, আমরা কমপ্লিটলি হয়তো গ্রিলগুলো অমিট করতে পারিনি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা গ্রিলটাকে বাদ দিতে পেরেছি। সেটা কিভাবে করলাম, আমরা এরকম যেহেতু একটা ব্রিকের ফ্যাসাদ তৈরি হয়েছে, যেটা বাউন্ডারি কন্ডিশনটা ব্রিক দিয়ে এরকম করে করা হয়েছে, যার ফলে যেটা হয়েছে আমার এই জানালাতে আর আমার গ্রিলের প্রয়োজন নাই, কিন্তু এটা যেহেতু ডিরেক্ট আউটডোরের সাথে কানেক্টেড, সো এখানে আমরা গ্রিল ইন্ট্রোডিউস করেছি।
এরকম। সো আমরা যেখানে এরকম গ্রিল দেইনি সেই জায়গাটাতে আবার আমরা ছাদে এরকম একটা গ্রিল দেওয়ার ব্যবস্থা করেছি। এই স্টেয়ার দিয়ে শুধু ছাদে যাওয়ার একটা ব্যাপার আছে। সো স্টেয়ারটা আমরা খুবই লাইট ওয়েট সি থ্রুনেস রাখতে চেয়েছি, সো দ্যাট আমরা যখন এদিক দিয়ে যাচ্ছি সিঁড়িটা যেন কোনোভাবে আমাকে ডিস্ট্রাক্ট না করে। সো এটার ডিস্ট্রাকশনটা একটু কমানো, এটা ব্লাইন্ডনেসটা একটু কমানো। সো এই জন্য সিঁড়িটা এরকম ফাঁকা ফাঁকা করে সিঁড়ির স্টেপগুলা বসানো। সো এটা একটু জিগজ্যাগ করে বসানো। সো ও স্ট্রাকচারালিও একটু শক্ত হয়। আর যেহেতু প্রজেক্টের কস্ট ইফেক্ট মানে কমানোর একটা উদ্দেশ্য ছিল, সো ব্রিকগুলাকে 3 ইঞ্চের দিকে খাড়া করে বসানো, সো দ্যাট কম ব্রিকে কাজটাও শেষ হয়। এটা হচ্ছে সেই কলপারের জায়গাটা যেটার কথা বলছিলাম। সো এই কলপারটাতে ম্যাক্সিমাম কাজ এখন ওদের হয়। এই প্রজেক্টটা যারা ভিজিট করেছেন সবাই কলপারেরই প্রশংসা মনে হয় সবচেয়ে বেশি করেছেন, যে কলপারটা সুন্দর। এটা হচ্ছে কিচেনের সামনে একটা বারান্দা। সো কিচেনের ম্যাক্সিমাম কাজগুলো আসলে এই বারান্দাতেই হয়ে যায়। আবার শাকসবজিও হচ্ছে। রাইট, হ্যাঁ শাকসবজি হচ্ছে। এবং আমরা কনসেপচুয়ালি আসলে চেয়েছিলাম যে এইখানে মাটির চুলা করে দেওয়া। ওরা এখনো করে নাই, পরে হয়তো যদি প্রয়োজন হয় দে উইল ডু ইট। সো এইটা হচ্ছে এটার এন্ট্রি, এদিক দিয়ে এন্ট্রি হয়ে আসে। এটা হচ্ছে যে কলপারের দিকে যাওয়ার যে গেটটা, সার্ভিস এন্ট্রিটা, এটা মেইন এন্ট্রি। সো এটা দিয়ে ঢুকলেই ওই যে জায়গাটা খুলে যায়। এটা হচ্ছে কলপারের এখানে আমরা একটা ওয়াল তুলেছি, এটার মধ্যেই সকল ইউটিলিটিগুলা ঢুকে গেছে, গ্যাসের সিলিন্ডার, তারপরে হচ্ছে ইলেকট্রিক মিটার। সো এখানে ইলেকট্রিক মিটারটা এমনভাবে সেট করা হয়েছে যেন রিডার যারা আছেন ওরা বাইরে থেকেই এটা দেখে চলে যেতে পারবে, ওকে বাড়ির ভিতরে আসার কোনো প্রয়োজন হবে না। সো বাইরে থেকে বিল্ডিংটা খুবই একটা শক্ত বক্সের মতো মনে হয়, যে খুবই বন্দি বন্দি, কিন্তু বাড়ির ভিতরে আসলে খুবই পারফোরেটেড এবং খোলা। ফ্যামিলির মধ্যে দুই ধরনের ঘটনা, অর্থাৎ তাদের মেয়েরা হয়তো কিছু সময়ের জন্য এসে থাকবেন, কিন্তু তাদের বাবা মায়েরা সবসময় থাকবেন। একটা রুম সবসময় অকুপাইড থাকছে, বাকি রুমগুলো আসলে সবসময় বন্ধ থাকে। কিন্তু এই ধরনের বাসার ক্ষেত্রে যেটা হয় ভাইয়া, সাধারণত আমরা যেটা দেখি যে আপনি দুটো রুম আসলে ব্লক করে রেখে দিলেন এবং বাসাটা বেশ বড় একটা বাসা, তো খা খা করে, মানে বাসায় লোকজন কম, সারাক্ষণ মনে হয় যে বাসাটা খালি। কিন্তু আপনি যেভাবে ভিজুয়াল কানেকশনগুলো এস্টাবলিশ করেছেন, অনেক বড় একটা জায়গা অব্যবহৃত পড়ে আছে এরকম কিন্তু মনে হচ্ছে না, কারণ প্রত্যেকটা স্পেস আসলে ভিজুয়ালি কানেক্টেড। একটা স্পেসে দাঁড়াইলে আর একটা স্পেস দেখা যাচ্ছে। মানে আমি যখন সাউথে থাকছি তখন নর্থের বারান্দাটাও আমি দেখতে পাচ্ছি যে ওখানে কি হচ্ছে। সো এরকম একদম আমি এটাকে ভিজুয়ালি এক ধরনের পারফোরেটেড হাউস বলবো, যে এটা সব জায়গাগুলোকে ভিজুয়ালি কানেক্ট করে। আমাদের একটা ইন্টেনশন ছিল যে কোনোভাবে ভিজুয়ালি যদি প্রত্যেকটা রুমকে বা প্রত্যেকটা স্পেসকে কানেক্ট করা যায়। যেমন এটা তো এদিক দিয়ে এন্ট্রি হচ্ছে, এই স্পেসটা একটু এটা রাস্তার সাথে প্লিনটা খুব বেশি উপরে উঠে নাই, তারপর একটা স্টেপ আপ হয়ে এই জায়গাটাতে আসে। এই জায়গাটা একটা আউটডোর লিভিং স্পেসের মতো। সো যদি গ্রামের কেউ ওনার সাথে কথা বলতে আসে, এখান থেকে কথা বলে চলে যেতে পারে, বা এই জায়গাটাতে একটু বসার জায়গার মতো আছে। তারপরে হচ্ছে সে লিভিং রুমে আসলো, লিভিং রুম থেকে এক ধরনের স্টেপ আপ হয়ে একটা স্টেজের মতো হয়ে মোর প্রাইভেট স্পেসের দিকে যাচ্ছে। আপনি যখনই এই জায়গাটাতে আসছেন এবং দরজা খুলে আপনাকে ওয়েলকাম করা হইলো, তখন আসলে আপনার যে ভিজুয়াল ডেপথ, আপনার দৃষ্টি আসলে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। আবার এই সার্ভিস এন্ট্রি দিয়ে আপনি ঢুকলে আপনি কিচেন দিয়ে আবার এন্ট্রি করতে পারছেন, এবং এই বারান্দাতে অনেক কাজ করা যাবে, এবং এদিকে কলপাটটা আছে, এটা ইউজ করা যায়। এবং এই যে জায়গাটা ধরেন আপনি এখানে বসলেন লিভিং রুমে, এইটাও কিন্তু আপনার ভিজুয়ালি আপনার আউটডোরের সাথে কানেক্টেড। ঠিক একইভাবে এদিক থেকেও এটা ভিজুয়ালি আউটডোরের সাথে কানেক্টেড। এখানে এই বেডরুম, তারপরে বারান্দা, তারপরে গার্ডেন, তারপরে একটা বাউন্ডারি, যেটা পারফোরেটেড বাউন্ডারি, যেটা আমরা ওয়েস্ট এর দিকে করছি, এবং এটাও এদিকে বের হয়ে যাচ্ছে। সো ভিজুয়ালি এটাও আপনার চোখ আসলে বাইরের দিকে ভিউ পাচ্ছে, এদিকেও একই। এবং এই বেডরুম থেকে আপনি ডাইনিং পর্যন্ত আপনার ভিজুয়াল ডেপথ আছে, এবং এটা এদিক থেকে বের হচ্ছে। এরকম অনেকগুলা জায়গাকে কিভাবে কানেক্ট করা যায়, একটা স্পেসে থেকে আরেকটা স্পেসে কি হচ্ছে এটা দেখা। আমার কাছে মনে হয়েছে এটা একটা থিয়েটারের মতো এক ধরনের ড্রামা চলছে পুরো বাসা জুড়ে, কে কোথায় কি করছে এটা বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে, এক ধরনের ফ্রেমিং তৈরি করা। এবং যেহেতু
এই বাসাতে ম্যাক্সিমাম সময় আসলে শুধু একটা বেডরুম অকুপাইড থাকে, সেটা হচ্ছে এইটা। বাকি বেডরুমগুলো অকুপাইড থাকে না। সো যখন বাড়ির অন্যান্য মেম্বাররা বাড়িতে আসবে তখন এখানে একটা স্পেস আছে যেটা আউটডোর, সেমি আউটডোর। আসলে এখানে কোনো ওইরকম কোনো আউটডোর স্পেস নাই, সবগুলাই সেমি আউটডোর স্পেসের মতো একটা জায়গা। সো এখানে বসে যখন গল্প করছে, এখানে একটা গার্ডেন আছে এবং এই বাসার এই বেডরুমের সামনে বারান্দার পরে এখানে একটা গার্ডেন আছে এবং এগুলো সব কানেক্টেড, এগুলো দিয়ে পায়ে হাঁটা যায়। তার মানে বাড়ির ভিতরেও এক ধরনের হাঁটার জায়গা আছে। এরকম স্পেস তৈরি করা যে আপনি চাইলে বাড়ির ভিতরে এইরকম জায়গাগুলো দিয়ে হাঁটতে পারছেন। সো এরকম করে এই স্পেসগুলোকে নিয়ে কাজ করা, চিন্তা করা। আমরা যেসব জায়গাতে আসলে এটাকে খুলতে চাই নাই, এই ডিরেকশনগুলো, এইগুলাতে আমরা এক ধরনের পারফোরেটেড স্ক্রিন ইউজ করেছি আর কি, যেটা আমি বলছিলাম। আমরা 3D-তে আসলে এটা কমপ্লিটলি ব্রিক বাই ব্রিক আমরা এটাকে মডেল করেছি। এটা এরকম একটা স্ট্রাকচার। জি। সো একটা ব্রিক আসলে এরকম, যে এরকম একটা ব্রিক। সো এটা, এই ব্রিকটাকে আমরা এরকম খাড়া করে বসাইছি। এটা একটা 13 হোল ব্রিক এবং এই ফ্যাসাদটাকে ধরার জন্য আমরা এরকম একটা কলাম করেছি এবং এই কলামটাও ব্রিকের এবং এখানে আবার 3 হোল ব্রিক ইউজ করা হয়েছে। সো এইটা আবার স্ট্রাকচারাল সাপোর্ট হিসাবে ওয়ার্ক করছে। এটা বাইরে থেকে যেমন এরকম দেখতে, কিন্তু ভিতরের ছবি যেমন দেখালাম যে ভিতরে খুবই ওপেন আপ। আমাদের আসলে এখানে এক ধরনের মাচা তৈরি করা হয়েছে। সো এই মাচাটা যেমন ছাদে, এই মাচাটা তৈরি হওয়াতে যেটা হয়েছে যে পুরা বাড়ির এই পাশটাতে আমাকে কোনো প্রকার জানালাতে কোনো গ্রিল ইউজ করতে হয় নাই। বাকি জায়গাগুলোতে হয়তো জানালাতে আমি গ্রিল ইউজ করেছি। যেমন এই জায়গাটাতে আমরা যে কলপারের কথা বলছিলাম, এটা হচ্ছে আমার সার্ভিস এন্ট্রি। সো এই দিক দিয়ে ঢোকার পরে এইদিকে কিচেন আর এদিকে এই কলপারটা। সো কলপারের এখানে যে মিটার প্লাস এটার গ্যাস সিলিন্ডার বা সাবমার্সিবল পাম্প সব এইখানে আছে আর কি। আমরা রেলিংগুলোকে খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, যে খুব বেশি লাইন না আসে। সো এটার রেলিংগুলো আমরা একটা পাইপ দিয়ে চিন্তা করেছি। যদি আমরা এই জায়গায় দেখি, মানে মেইন স্টেয়ারেও আমরা ওই একটা পাইপ নিয়ে কাজ করেছি। আমি যদি এটা কেটে এই জায়গাটা দেখি, সো এইটা আসলে পুরো প্ল্যানটাই একটা স্পাইনের উপর তৈরি করা, যেটা এই মাঝখানের স্পাইন। এই জায়গাটা আসলে এরকম যে আপনি এটা মেইন এন্ট্রি দিয়ে আসলেন, সার্ভিস এন্ট্রি এদিকে চলে গেল, এদিকে ঢুকলেন, স্টেপ আপ হইলো, এদিকে চলে আসলো, একদম বাড়ির বাইরে চলে গেল এরকম। এবং এই সিঁড়িতে আমরা রেলিংটা যেটা করেছি, একটা পাইপ এটা একদম উপরের তলায় যে কন্টিনিউ করে এখানে ছাদে যেয়ে লেগেছে। এই রেলিংটা আসলে এরকম একটা রেলিং। এই প্রজেক্টটা আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, কজ এটা এক তো হচ্ছে ঢাকার বাইরে অনেক দূরে এবং ফ্লাই করে যাওয়া লাগে, এরকম একটা স্পেস। আমরা যখন এটা করছিলাম এবং এই প্রজেক্টটা যারা কনস্ট্রাক্ট করছিলেন, ওই মানে যে মিস্ত্রি যারা ছিলেন, ওরা এর আগে কখনো এরকম ফেসিং ব্রিকে কাজ করেনি। সো আমাদেরকে ওদেরকে শিখায় করা লাগছে। সো আমাদের ভরসাই ছিল যে ড্রয়িং, 3D অ্যান্ড কমিউনিকেশন। সো আমরা চেষ্টা করেছি যত সম্ভব 3D-তে ডিটেল করা, ড্রয়িং এর ডিটেলটা বুঝতেও সুবিধা হয় তাদের। মাঝে মধ্যে দেখা গেছে যে ড্রয়িং আসলে বোঝানো যাচ্ছে না, তখন আমরা 3D থেকে একটা স্ক্রিনশট দিলে ওরা হয়তো বুঝে করতে পেরেছে এরকম। এবং এই প্রজেক্টের আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডরা যখন ওই সাইট ভিজিটে গিয়েছে দেখার জন্য, তখন ওরা আমাকে জানাইছে যে প্রজেক্টের নিচের দিকের ওয়ার্কম্যানশিপ আর উপরের দিকের ওয়ার্কম্যানশিপ দুই রকম। মানে উপরের দিকের ক্রাফটম্যানশিপ অনেক বেটার দেন নিচে, বিকজ যিনি এটা বানিয়েছেন, যে মিস্ত্রি বানিয়েছেন, উনি যখন এটা বানাচ্ছেন তখন আসলে ওনার স্কিল ডেভেলপ হচ্ছে। সো যখন উপরের দিকে গেছে তার কাজের হাত আরো আগের থেকে ভালো হয়েছে, এই জন্য এরকম একটা ইফেক্টও আছে প্রজেক্টে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার কারণে আসলে আমি নিজে এবং আমাদের যারা দর্শক তারা খুব চমৎকার একটা বাড়ি দেখার সুযোগ পেলেন। এবং এই ধরনের প্রকল্পগুলো নিয়ে আমরা আপনার সঙ্গে আরও কথা বলতে চাই, এবং বিশেষ করে আপনি এখানে কনস্ট্রাকশনের কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, সে বিষয়গুলো নিয়ে আরও আলাপ করব। তবে এবার একটা বিরতি নেব। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। নিবেদন করছে স্বজন সিপিভিসি। আমরা কথা বলছিলাম চিন্তা স্থাপত্যের প্রধান স্থপতি মাহমুদুল গনি কনকের সঙ্গে, এবং তিনি আমাদের আজকের অতিথি। ভাই, আপনাকে আবারও স্বাগত। আমরা আসলে আপনার প্রজেক্ট সম্পর্কে কথা বলেছি, তবে এবার কনস্ট্রাকশনের কিছু ডিফিকাল্টিস বা কিছু চ্যালেঞ্জ নিয়ে একটু জানতে চাই, কারণ আপনি ব্রিক নিয়ে খুব সুন্দরভাবে এই প্রজেক্টটা করেছেন, এবং ব্রিকের কিছু এক্সপিরিয়েন্স আসলে আপনি বলছিলেন যে এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো কোনটা আসলে কেমন দেখছেন? আসলে আম স্টিল লার্নিং। ব্রিকে আসলে কাজ করতে যে আমি দেখেছি যে এর তো ওর একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, ও খুব দেখতে সুন্দর, এবং যে পেইন্ট করার ঝামেলা নাই, ক্লিন করলেই ও নতুন হয়ে যায়, এটা একটা সুবিধা। কনস্ট্রাকশনে সময় একটু বেশি লাগে, কজ যখন এটা ফেসিং ব্রিক হয় তখন আসলে প্রত্যেকটা ব্রিক চিন্তা করে করে বসাইতে হয় জাস্ট। আর প্লাস্টার হইলে তো জাস্ট খুব দ্রুত ফাস্ট করা যায়, কজ প্লাস্টার করলে ভিতরে কি কি ভুল হচ্ছে ওটা দেখা যায় না। এবং ব্রিকে আমার ধারণা ফেসিং ব্রিকে কনস্ট্রাকশন করতে গেলে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো অনেক আগে থেকে চিন্তা করতে হয় যে কোথায় কি হবে, কজ পরবর্তীতে আর ইলেকট্রিক্যাল পয়েন্ট টানলে ওটা আবার সারফেস দিয়ে টানতে হয়, ওটা আবার দেখতে অন্যরকম লাগে। এবং ভালো ব্রিক ইউজ করাটাও একটা ব্যাপার হয়, কজ যদি ফেসিং ব্রিক হয় তখন আসলে একটু সাইজটা ঠিকঠাক আছে এরকম ব্রিক ব্যবহার করাটা জরুরি আমার মনে হয়। কিন্তু ব্রিকগুলো যখন বসাচ্ছি তখন আসলে কি জিনিস মানে কনসিডারেশনে রাখা উচিত? কারণ এই কনস্ট্রাকশনটা একটা লং রানের ব্যাপার। আবার অনেকের ভয় থাকে যে আমি যখন এভাবে আবরণ বা আস্তর ছাড়া একটা দেয়াল করলাম, সেটা পরবর্তীতে লিকেজ বা ড্যাম্পের কোনো সমস্যা তৈরি করবে কিনা, এরকম প্রশ্ন আসলে আমাদের কাছে এসছে। যদিও আমরা জানি যে পার্টিকুলারলি গ্যাস বার্ন্ট ব্রিকটা অতখানি আসলে ময়েশ্চার অ্যাবজর্ব করে না। না, দ্যাটস ট্রু। কিন্তু তারপরেও আসলে ওই লিকেজ আর ড্যাম্পের ইস্যু আমার মনে হয় একটু থাকে, কিন্তু এটার জন্য বিভিন্ন কোটিং পাওয়া যায়, ওইগুলা যদি প্রপারলি মেনটেন করে করা হয় তাহলে এটা ইস্যু হওয়ার কথা না। বাট ইয়েস, এটা অবশ্যই একটু কস্টলি, তার মানে একটা ট্রিটমেন্ট আসলে প্রয়োজন। ট্রিটমেন্টের একটা প্রয়োজন আছে। আচ্ছা, ঢাকার বাইরে আসলে যারা ধরেন এই ধরনের প্রজেক্ট তৈরির কথা ভাবছেন, তো প্রথমে ভয়টা থাকে যে যাদের নিয়ে কাজ করব, যারা মিস্ত্রি বা কন্ট্রাক্টর হিসেবে যিনি আসছেন, ওনারা আসলে আপনার যে ভিজুয়ালাইজেশন আপনি করলেন ঠিক ওইটার মতো করে আসলে আউটপুট দিতে পারবে কিনা। এবং এই কারণে দেখা যায় যে অনেক অ্যাসপিরেশন থাকা সত্ত্বেও অনেকে ডিজাইন আসলে খুব সিম্পলিফাইড একটা ভার্সনে গিয়ে এন্ড আপ হয় আর কি। এটা আসলে একটা চ্যালেঞ্জিং জায়গা, কারণ আপনার যদি ভালো মিস্ত্রি হয় বা মেশিন কাজ যারা করছেন ওরা যদি খুব এক্সপার্ট হয় তাহলে আসলে কাজটা খুব স্মুথলি, খুব ফাস্টলি হয়। কিন্তু ডিজাইন, একজন আর্কিটেক্ট যে ডিজাইন করছেন যদি ওইটা ফলো করে কাজ করে, সে যদি অত এক্সপার্ট নাও হয়, তারপরে আসলে আমি মনে করি যে ডিজাইন ফলো করলে একটা ভালো জায়গাতেই যায় শেষ হবে। হয়তো ক্রাফটসম্যানশিপ অত ভালো হবে না, বাট প্রজেক্ট একটা ভালো জায়গাতেই শেষ হওয়ার কথা, কজ কাজটা তো ডিজাইন ফলো করে হচ্ছে। এই জায়গায় আসলে কোলাবোরেশনটা কেমন হওয়া উচিত? কারণ আমরা অনেক ক্ষেত্রে এমন দেখছি যে কোনো একজন ক্লায়েন্ট আর্কিটেক্টের কাছ থেকে ডিজাইন, ড্রয়িং, ডিটেলস সংগ্রহ করে নিলেন, এবং নেওয়ার পর নিজের ইচ্ছা মতো মিস্ত্রি বা কন্ট্রাক্টরের থ্রুতে কাজটা উনি ওনার মতো করে শুরু করলেন। মাঝে আসলে আর্কিটেক্টের সাথে কোনো ধরনের ব্রিজিং আর হচ্ছে না। এটা দুইভাবে দেখা যায় যে ধরেন যদি ক্লায়েন্ট এক্সপার্ট হয়, যে হি আন্ডারস্ট্যান্ড দ্য ড্রয়িংস এবং প্রজেক্টের মিশন, ভিশন, এগুলো যদি খুব ক্লিয়ার থাকে এবং এনাফ ডিটেইল আর্কিটেক্টের কাছ থেকে পাওয়া যায়, মানে ডিসিশনস সব ড্রয়িংয়ে দেওয়া আছে, কোনো স্পেস নাই, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট অথবা যিনি ইঞ্জিনিয়ার থাকবেন প্রজেক্টে, সে যদি ক্লিয়ার থাকে এবং সে বুঝে, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যায় যে আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্ট যারা, তারা তো টেকনিক্যালি অত সাউন্ড হন না, সো ওনার আন্ডারস্ট্যান্ডিং গত একটু স্পেস থাকে ওই জায়গাটাতে। এবং যারা আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছেন, যারা সাইট দেখছেন, ওদের যে ড্রয়িং পড়া, ড্রয়িং বোঝা এবং প্রজেক্টের মিশন বুঝতে পারা, ওখানেও একটা স্পেস থেকে যায়। সো সেক্ষেত্রে আমি মনে করি যে আর্কিটেক্টের সাথে প্রজেক্টের শেষ পর্যন্ত কমিউনিকেশন থাকাটা খুব জরুরি, কারণ আমার মনে হয় না যে আর্কিটেক্টের সাথে কমিউনিকেশন থাকার জন্য আর্কিটেক্ট চার্জ করবে। সো ওইটা তো ডিজাইন যদি দিয়ে দেয়, তার মানে ডিজাইন দিয়ে দেওয়ার জন্য ফিস সব ক্লিয়ার করা হয়ে যায়।
তখন আসলে আর্কিটেক্টের জন্য এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট পর্যায়ে থাকে। সো আর্কিটেক্ট চাই যে এটার সাথে থেকে ডিজাইন যাতে কাজটা হয়, ডিজাইন যেন কাজটা হয়। সো আমার মনে হয় যে ওখানে আর্কিটেক্টের সাথে ক্লায়েন্টের যোগাযোগটা প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত না, প্রজেক্ট শেষ হওয়ার পরেও থাকা উচিত। কারণ বিল্ডিং বানানোর থেকে আমার মনে হয় যে বানানোর পরে মেনটেনেন্সটা মোর ইম্পর্টেন্ট। সো বিল্ডিং মেনটেনেন্সের জন্যও ক্লায়েন্টের একটা বাজেট রাখা উচিত এবং ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর বেস করে ম্যাটেরিয়াল সিলেকশনেও যাওয়া উচিত। বিকজ দেয়ার আর লট অফ ম্যাটেরিয়ালস যেগুলা দেখতে ভালো লাগে, আপনি ইউজ করলেন, কিন্তু এটার একটা মেনটেনেন্সের ব্যাপার থাকে। সো ওই মেনটেনেন্সটা আপনি করতে পারবেন কিনা, ওই পরিমাণ সময় আপনি দিতে পারবেন কিনা, ওই পরিমাণ ক্যাশ বার্ন করতে পারবেন কিনা ওটার পিছনে। সো ওইটাও মাথায় রেখে কাজ করা উচিত। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি খুব মূল্যবান সময় দিলেন এবং অনেকগুলো চমৎকার পরামর্শ তুলে ধরেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নির্মাণ রসায়ন অনুষ্ঠান নিবেদন করেছে স্বজন সিপিভিসি, দেশের প্রথম এনএসএফ সার্টিফাইড ব্র্যান্ড। আমরা আমাদের এই অনুষ্ঠানে স্থাপত্য নির্মাণ বিষয়ক নানা বিষয় নিয়ে কথা বলি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর তুলে ধরতে চেষ্টা করি। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত কিংবা পরামর্শ থেকে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। শুভরাত্রি। Presented by Shajan CPVC.